This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিগল একটা ছবি দেখায়, ছবিটা 9 জুনে, ছবিটা দেখুন, দেখতে দেখতে বলছি। পিসিআর ছবিটা আমরা দেখাচ্ছি, দেখুন রানীগঞ্জে ডাকাতির ছবি। এদিকে ডাকাত দল আর ওদিকে যে ব্যক্তি দাঁড়িয়ে আছেন তিনি শ্রীপুর থানার আইসি। তার সাহসিকতাকে কুর্নিশ জানিয়েছিল গোটা রাজ্য। তিনি ডাকাতি একা রুখে দেন এবং ডাকাতদের বেশ কয়েকজন ইতিমধ্যেই অ্যারেস্ট হয়েছে। না, এই ছবি এখানেই শেষ নয়। আজকে মালদার গাজলে সেখানেও ডাকাতি, সমবায় ব্যাংকে ডাকাতি সেখানে, আর তারপর ডাকাতের সঙ্গে পুলিশের গুলির লড়াই। ডাকাতরা কোথা থেকে এসেছিল, দলে কতজন ছিল, কোথায় জড়ো হয়েছিল, কত টাকা লুট করেছিল, কিভাবে পুলিশ তাদেরকে ধরলো, সবটাই শোনাবো ডাকাতের বয়ান থেকে, এক্সক্লুসিভ TV9 বাংলার হাতে। ফিল্মি কায়দায় ফের বাংলায় ডাকাতি, পুলিশের সঙ্গে গুলির লড়াই এবার মালদায়। বুধবার দুপুরে গাজলের কেষ্টপুর সমবায় সমিতির ব্যাংকের দুষ্কৃতীদের হানা। 4 চাকা গাড়ি থেকে নেমে সোজা ব্যাংকে ঢুকে পড়ে তারা। সিসি ক্যামেরার ছবিতে দেখা যায় প্রত্যেকের হাতেই ছিল আগ্নেয়াস্ত্র। ব্যাংক আধিকারিকরা জানান, আমার কেশিয়ারের সঙ্গে মানে ওই চাবি নিয়ে ধস্তাধস্তি, চাবিটা না দেওয়ার জন্য ওকে এক রাউন্ড গুলি করে দেয়, গুলিটা পেটে লাগে। গুলিবিদ্ধ হন ব্যাংকের অ্যাকাউন্ট্যান্ট। পুলিশ পৌঁছানোর আগেই ব্যাংকে গুলি, লুটপাট চালিয়ে চম্পট দেয় ডাকাতের দল। দুষ্কৃতীদের ধরতে জেলার সব থানাকে অ্যালার্ট করা হয়, তাতেই ঘণ্টাখানেকের মধ্যে মেলে সাফল্য। মালদা থানার ভাবুকে পুলিশের সঙ্গে রীতিমতো ডাকাত দলের গোলাগুলি চলে। পুলিশের অ্যাকশনে ধরা পড়ে বেশ কয়েকজন ডাকাত। TV9 বাংলায় ধরা পড়া ডাকাতের স্বীকারোক্তি। ব্যাংকে গেছিলাম। ব্যাংকে ডাকাতি করতে গেছিলে? কতজন ছিল তোমরা? 8 জনের মতো ছিলাম। ক্রস ফায়ারিং এ ধরেছে স্যার আমাদের। ক্রস ফায়ারিং এ ধরেছে আমাদের। হ্যাঁ স্যার, গুলি লেগেছে। তোমরা পুলিশকে গুলি চালিয়েছিলে? গুলি চালাওনি? আরও একজন দুষ্কৃতী যারও গায়ে গুলি লেগেছে এবং পুলিশের সঙ্গে প্রথমে তারা গুলি চালায় এবং তারপরে পাল্টা গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। দুপক্ষের গোলাগুলি তাদের গুলি লাগে বলে খবর। ওরাই গুলি চালিয়েছে প্রথমত, তারপরে আপনারা বাধ্য হয়েছেন। এখন এটাও বোঝা যাচ্ছে না এটা এখন ওরাই ওরকম মেরে গুলি করেছেন বা ওদের গুলিতে লেগেছেন, আমরা এটা বলতে পারবো না। গত 2 মাসে রাজ্যে বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটেছে। সম্প্রতি রানীগঞ্জ থেকে হাওড়ার পর এবার মালদা। তবে পুলিশ ডাকাতির পর হলেও যথেষ্টই তৎপরতা দেখিয়েছে এবং তারপরে শুধু তাই নয়, রীতিমতো ডাকাত দলের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়ে তাদেরকে পাকড়াও করেছে। মালদা থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। আচ্ছা, এবার একটু রাজনীতির খবরের দিকে নজর রাখা যাক। রাজনীতিতে সৌজন্যবোধ কি হারিয়ে যাচ্ছে? একাধিক ঘটনায় এই প্রশ্ন বারংবার উঠেছে। সেই তালিকায় নতুন সংযোজন আজকের ঘটনা। বিধানসভা লবিতে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা এবং একজন তৃণমূল কংগ্রেস বিধায়ক, যারা আজ রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। রাজ্যে নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে বুধবার বিধানসভায় মুলতবি প্রস্তাব আনে বিজেপি। প্রস্তাব করতে দিলেও অধিবেশন মুলতবি করতে রাজি হননি স্পিকার। এই নিয়ে অধিবেশনে বিক্ষোভ দেখানোর পর বিধানসভার গেটে বিক্ষোভ দেখাতে বেরিয়ে আসেন বিজেপি বিধায়করা। এর মাঝেই বাইরে এসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়ক লবিতে তাঁকে শারীরিকভাবে হেনস্থা করেছেন। বিধানসভার লবিতে আমি যখন বেরোচ্ছিলাম, পূর্বস্থলীর MLA তপন চ্যাটার্জি আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করতে চায়। কিছুক্ষণের মধ্যে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বিধানসভার লবির একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে শুভেন্দু অধিকারী ও তপন চট্টোপাধ্যায়ের মধ্যে তর্কাতর্কির মুহূর্ত প্রকাশ হয়। কিন্তু হঠাৎ করে কেন এই বিতর্ক, তা খুঁজতে কিছুটা পিছিয়ে যেতে হবে। তপন চট্টোপাধ্যায়ের অভিযোগ, লোকসভা ভোটের প্রচারের সময় তার বাড়ির সামনে মাইক বেঁধে তাকে এবং তার পরিবারকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছিলেন শুভেন্দু অধিকারী। সেই সময় ঘটনার প্রেক্ষিতে তপন চট্টোপাধ্যায় পূর্বস্থলী থানাতে অভিযোগ করেন, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছেও নালিশ জানান। তারপর বুধবার বিধানসভায় মুখোমুখি হন তপন চট্টোপাধ্যায় আর শুভেন্দু অধিকারী। আমার মান সম্মান দিয়ে আমার মান সম্মান হারিয়ে তার জন্য আমি বলছিলাম তারপর তার কপি আমার দিচ্ছি। ঘটনা নিয়ে পাল্টা আসরে নেমেছে বিজেপি। কড়া পদক্ষেপ দাবি করে স্পিকারের কাছে নালিশ গেরুয়া শিবিরের। স্পিকার সাহেব জানিয়েছেন তিনি বিষয়টি দেখছেন,
বিরোধী দলনেতার চিঠি এবং ভিডিও ফুটেজ পেয়েছেন এবং তার পাশাপাশি মার্শালকে এই ব্যাপারে তদন্ত প্রক্রিয়া শুরু করবার জন্য বলেছেন এবং পুরো বিষয়টি দেখে ব্যবস্থা নেওয়ার কথাও তিনি জানিয়েছেন। এই গেটের ভিতরে শুধু আমি নয়, আমার কোনো বিজেপি এমএলএ যদি তার নিরাপত্তা, তার শারীরিকভাবে কোনো ক্ষতি হয়, তার ঘাড়ে, বিমান ব্যানার্জির ঘাড়ে দায়িত্ব যাবে। এদিকে শুভেন্দু অধিকারী তাকে ভয় দেখাচ্ছেন বলে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ জানালেন বিধায়ক তপন চট্টোপাধ্যায়। শুভেন্দু তপন বিতর্কে বুধবার উত্তপ্ত বিধানসভা চত্বর। এই উত্তাপের আঁচে কতটা ফুটবে রাজ্য রাজনীতি, উত্তর দেবে সময়। প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, শাসক বিরোধীর বিরুদ্ধে বলবে, বিরোধী রাজনৈতিক দল শাসকের বিরুদ্ধে বলবে, এটা চেনা ছবি, দেখতে আমরা অভ্যস্ত। খানাকুলের একটা ছবি দেখাই, সেই খানাকুল দুদিন আগে দেখিয়েছিলাম তৃণমূলের দিকে তেড়ে যাচ্ছে। আজকেও সেখানে পঞ্চায়েতের ক্ষমতা কে দখল করবে তা নিয়ে তৃণমূল দুই গোষ্ঠীর মধ্যে রীতিমতন বাকযুদ্ধ। এমন পর্যায়ে পৌঁছেছে পূর্ত কর্মাধ্যক্ষ দলেরই জেলা সভাপতিকে বলছেন তোলাবাজ। দেখুন, তৃণমূলে নির্বাচিত সদস্যদেরকে ভোট দেখিয়ে দিতে বাধ্য করা হচ্ছে। এর থেকে লজ্জা গণতন্ত্রে আছে বলে আমি মনে করি না। দল আজকেরটা দেখতে চেয়েছিল যে কত বড় গদ্দারও। একই দলের দুই নেতা, অথচ দুজনের বক্তব্য আলাদা। কারণ গোষ্ঠী কোন দল? পঞ্চায়েত সমিতির সহসভাপতি নির্বাচন ও স্থায়ী কমিটি গঠনের দিনেও যা বহাল থাকলো 100%। জায়গাটা আরামবাগের খানাকুল। 15ই জুলাই তৃণমূলের দুই গোষ্ঠীর কোন দলের রণক্ষেত্র হয়েছিল খানাকুল 1 নম্বর পঞ্চায়েত অফিস চত্বর। দলেরই এক গোষ্ঠীর হাতে আক্রান্ত হয়েছিলেন খোদ সভাপতি। বুধবার এসডিও অফিসে পঞ্চায়েত সমিতির সহসভাপতি নির্বাচন ও স্থায়ী কমিটির গঠন প্রক্রিয়া ছিল নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। দেখতেও একটা গন্ডগোল হয়েছে, দেখতেই পাচ্ছেন আমাকে মাথা মেরে ফাটিয়ে দিয়েছে, হাত ভেঙে দিয়েছে। সেই জন্য আমরা কোনো রিস্ক নিতে চাই না। পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের পর থেকেই তৃণমূলের গোষ্ঠী কোন্দল চলছে। একদিকে জেলা সভাপতি রামেন্দু সিংহ রায় ও খানাকুলের 1 ও 2 নম্বর ব্লক সভাপতির গোষ্ঠী, অন্যদিকে পূর্ত কর্মাধ্যক্ষ নইমুল হকের গোষ্ঠী। তৃণমূলের দুই গোষ্ঠীর দাপাদাপিতে বারবার অশান্তি বেঁধেছে। বুধবার বোর্ড গঠনে একদিকে ছিলেন রামেন্দু গোষ্ঠীর প্রার্থীরা, অন্যদিকে প্রার্থী দিয়েছিলেন নইমুল হকও। নির্বাচনে রামেন্দু, দীপেন ও রমেন গোষ্ঠীর সদস্যরা 22টি ভোট পেয়ে জয়ী হন। এরপরেই তৃণমূলের পূর্ত কর্মাধ্যক্ষের নিশানায় দলের জেলা সভাপতি। মানুষের কণ্ঠ রোধ করে রামেন্দু সিংহ রায় যেভাবে মানুষকে অপব্যবহার করে নিজের দুশ্চরিত্র, নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য যে কাজ করলেন, আজকের দিনটাকে আমরা কালা দিন হিসাবে পালন করবো আগামী দিনে। ও নিজে ব্যাপারটা বিজেপিকে নিয়ে জোট করে এটা করতে চেয়েছিল, ফেলিওর হয়ে যাওয়ার জন্য নানা রকম ভুলভাল বলছে। জালি জোটচোররা কি বলবে? বিজেপির সাপোর্ট নিয়ে ভোট করছে, নোংরা, তার কি আবার তার কথা শুনবে? এক কথায় ক্ষমতা দখলের লক্ষ্যে সম্মুখ সমরে তৃণমূলের দুই গোষ্ঠী। তবে শুধু ভোট প্রভাবিত করার অভিযোগই নয়, আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি তথা তারকেশ্বরের বিধায়ককে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করতে গিয়ে পূর্ত কর্মাধ্যক্ষের তোপ। যে তোলাবাজি করার জন্য বিভিন্ন জায়গায় নিজে এইভাবে কাজ করাচ্ছেন, ওনাকে যে জেলা সভাপতি সে কি তোলাবাজি করবে? একদম 100% তোলাবাজি, মানে তোলাবাজির কোনো গুরুত্ব দেওয়া যাবে। দেখুন, রামেন্দু সিংহ রায় 4 দিন ধরে আমাদের তৃণমূল কংগ্রেসের টিকিটে যারা নির্বাচিত ছিল তাদেরকে আটকে রেখেছিল। অবশ্যই করে দাও। চুপ করে থাকেননি জেলা সভাপতি রামেন্দু সিংহ রায়। যেহেতু পরাজিত হয়েছেন, তাই আমার সম্বন্ধে বা দল সম্বন্ধে ওনার কটূক্তি। সুতরাং এ নিয়ে আমারও কোনো মাথা ব্যথা নেই, দলেরও কোনো মাথা ব্যথা নেই। আমি জেলার প্রেসিডেন্ট, আমি নিশ্চিতভাবে আমার যেখানেতে যা বলবার সেটা বলবো। লোকসভা ভোটের ফলাফল কাটাছেড়ায় অনেক নেতার উপরই কোপ পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শীর্ষ নেতৃত্ব বলছেন কোন দল বরদাস্ত নয়, কিন্তু খানাকুলের তৃণমূল সেসব শুনছে কই। আরামবাগ থেকে ক্যামেরা মধুসূদনের সঙ্গে তন্ময় বৈরাগী, TV9 বাংলা।